আজকের গল্প বাধা পেরিয়ে। গল্পটি লিখেছেন জয়দেব গুপ্ত। বড়মা, আমাদের ডেকেছ? অর্ক আর সৌরিনী তাদের জেঠিমার ঘরে এসে জিজ্ঞাসা করল। হ্যাঁ, কথা আছে, বসো। হ্যাঁ, বলো। অর্ক, আমাদের বাড়ির কিছু নিয়ম আছে। পারিবারিক নিয়ম না মেনে চললে সেটাই পরিবারের ক্ষতি হয়, পারিবারিক বন্ধন ছিন্ন হয়। হ্যাঁ, জানি, কিন্তু তোমরা মেনে চলো না। এইসব নিয়ম নিষেধ মেনে চলার জন্য আমি একটু জোর দিই। জানি এর জন্য তোমরা আমাকে আড়ালে স্বৈরাচারী বলো, কিন্তু আমি আর তোমাদের বড় জেঠু এইসব মেনে চলার ব্যাপারে হয়তো একটু প্রাচীনপন্থী। কিন্তু সেটা না হলে ওই যে বললাম, পারিবারিক বন্ধন শিথিল হয়ে যায়। অর্ক আর সৌরিনী কোনো কথা বলল না, কারণ তারা জানে তাদের যুক্তির কেউ ধার ধারে না, বিশেষ করে বড় মা আর বড় জেঠু। শোনো, তোমাদের দুজনকেই বলছি, তোমরা দুজনেই আমাদের পারিবারিক নিয়ম আগেই ভেঙেছ। আমাদের বাড়িতে কেউ লাভ ম্যারেজ করেনি, এটা আমাদের বাড়িতে চলতো না, কিন্তু তোমরা সেটাই করেছো। শুধু করেছো বললে ভুল হবে। তোমরা বাড়ির কাউকে কিছু না জানিয়ে, কারো অনুমতি না নিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করেছো, তাও আবার অসবর্ণ বিবাহ। হ্যাঁ বড় মা, করেছি, অর্ক জবাব দিল। তোমাদের জানিয়ে করলে তোমরা কেউ অনুমতি দিতে না, সেটাও জানি, তাই না জানিয়েই করতে বাধ্য হয়েছি। হ্যাঁ, আমরাও তাই অনিচ্ছা সত্ত্বেও মেনে নিতে বাধ্য হয়েছি। তোমরা এখন আধুনিক যুগের ছেলে মেয়ে, ধর্ম জাতপাত কিছুই মানো না, কিন্তু আমরা যে সেটা সানন্দে গ্রহণ করব তার কোনো মানে নেই। বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে। কেন বড় মা? সৌরিনী শিক্ষিত এবং সভ্য, ভালো পরিবারের মেয়ে, শিক্ষা ও সহবত দুটোই মেনে নেবার মতো। আমি সে বিষয়ে কিছু বলিনি, আমি শুধু বলছি তোমরা পারিবারিক নিয়ম ভেঙেছ। হ্যাঁ, সেটা ঠিক। তাছাড়া তুমি ভালো করে জানো আমাদের গোস্বামী পরিবার বৈষ্ণব ধর্মীয়। আমাদের বাড়িতে কোনোদিন আমিষ প্রবেশ করেনি। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আমাদের বাড়িতে ঢোকে না। আমরা নিরামিষ আহারে অভ্যস্ত। কিন্তু ইদানিং জানতে পারছি তোমরা বাড়িতে নিয়ম মেনে চললেও বাইরে মাছ মাংস ডিম সবই খাও। মা, তোমাদের এই নিরামিষাশী জীবন কেন সেটা আজ অবধি বুঝে উঠতে পারিনি। বাঙালিরা মাছে ভাতে বাঙালি, অধিকাংশ বাঙালি আমিষ গ্রহণ করে। তোমাদের এই নিয়মটা একটু আলাদা। কে কি করে আমাদের জানার দরকার নেই, আমাদের বৈষ্ণব পরিবারে এসব চলে না। তাছাড়া প্রকৃত হিন্দু কখনো আমিষ গ্রহণ করে না। বৈদিক যুগে মুনি ঋষিরা শুধু মাছ মাংস কেন, গরুর মাংসও খেত। তোমরাও কি তাই করেছ? না বড় মা, গরুর মাংস এখনো ভক্ষণ করা হয়ে ওঠেনি। বাহ, শুনে কৃতার্থ হলাম। তোমাদের দাদা কিন্তু পারিবারিক নিয়ম মেনে চলে। তার বিবাহ আমরা ঠিক করেছিলাম। তারা মেনে নিয়ে দিব্যি ঘর সংসার করছে। হয়তো দেখব তোমাদের খুড়তুতো বোন সোমাও কোনোদিন প্রেম টেম করছে, হয়তো মাছ মাংসও খাবে। বড় মা, সোমা আমাদের সবচেয়ে ছোট বোন, লেখাপড়া শিখছে। ও বড় হয়ে কি কি মেনে চলবে আর কি কি মেনে চলবে না সেটা ওর বিষয়, কারণ জীবনটা ওর নিজের। তোমাদের সঙ্গে তর্ক করে লাভ নেই। নিজেরা তো যথেচ্ছাচার করছো, আবার বোনের হয়ে অগ্রিম ওকালতি করছো। যা খুশি করো, আমার কিছু বলার নেই। মাথাটা ধরেছে বলে এই রবিবার সন্ধ্যাতেও বাড়িতে বসে আছি, কোথাও বেরোইনি। আমাদের বাড়ির পূব দিকে একটা লম্বা বারান্দা আছে, পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। রাস্তা না বলে গলি বলা চলে। তার ওপারেই খেলার মাঠ, ছেলেরা ওখানে ক্রিকেট খেলছে, তাই বসে বসে দেখছিলাম। ক্লাবে যাইনি, কারণ ওখানে যা হই হট্টগোল হয় তাতে মাথা ধরা আরও বেড়ে যাবে। দেবুদা, কেমন আছো? ডাক শুনে সম্বিত ফিরল। আরে সোমা, তুই কেমন আছিস? এই আছি, ব্যাস। তোর সঙ্গে প্রায় 5 বছর পরে দেখা হলো। আয়, ভেতরে আয়। দরজাটা খোলো। দরজা খুলে দিলাম। সোমা ভেতরে এলো। দেবুদা, কাকিমা কই? কাকিমা নেই। নেই মানে? গত বছর মারা গেছেন। কি? তুই তো বিয়ের পর শ্বশুরবাড়ি চলে গেলি। তুই চলে যাবার 1 বছর পরে আমি চাকরি পেলাম।
আর তার পরের বছরেই মার সার্ভাইকাল ক্যান্সার ধরা পড়ল। যখন ধরা পড়ল তখন অনেকটা ছড়িয়ে গিয়েছিল। 3 বছর ধরে চিকিৎসা হয়েছে। অনেক চেষ্টা করেছি, বাঁচাতে পারিনি। ইস, শুনে খারাপ লাগছে। কোথা থেকে যে কি হয়ে যায়। কাকিমা তো একটা পলিক্লিনিকে রিসেপশনে চাকরি করতেন, অনেক ডাক্তার সেখানে, তবুও সময় মতো ধরা পড়েনি। তুই তো জানিস মা খুব চাপা স্বভাবের ছিল, কিছুই বলতো না কাউকে। হ্যাঁ সেটাই, এই চেপে রাখাটাই সমস্যা। তুমি কি এখন একা থাকো? বিয়ে করনি? না, হয়ে ওঠেনি। কেন? তোর বিয়ের পরের বছরই আমি চাকরি পেলাম। তখন মা আর আমি দুজনেই চাকরি করি বলে আমাদের অর্থনৈতিক অবস্থা একটু ভালো হলো, কিছু অর্থ সঞ্চয়ও হলো। কিন্তু ভাগ্যে ছিল না, তার পরের বছরই মার ক্যান্সার ধরা পড়ল। চিকিৎসার জন্য লাখ লাখ টাকা খরচ হতে লাগলো। আমাদের সঞ্চয়ের ভাড়া শূন্য হতে লাগলো। আর তাতেই শুধু অর্থ নয়, সময় তো থেমে থাকে না। বিয়ে করার ফুরসত পেলাম না, বা বলা ভালো, বিয়ে করার কথা ভাবতেই পারলাম না। তাহলে এখন এই তো আছি, দিব্যি আছি। মানে বাড়িতে তুমি একা? রান্না বান্না করে কে? সকালের নাস্তা বানিয়ে খেয়ে নিই, অফিসে চলে যাই। দুপুরে অফিসের ক্যান্টিনে লাঞ্চ সারি, আর সন্ধ্যায় ফিরে এসে কখনো হোম ডেলিভারির খাবার আনিয়ে নিই বা নিজেই একটু বানিয়ে নিই। তবে ছুটির দিনগুলোতে গুছিয়ে রান্না করি। করতে পারো? শিখে গেছি, আপনা হাত জগন্নাথ। তাহলে এখন তো বিয়ে করতেই পারো। সেটা ঠিক বলেছিস। 31 বছর বয়সটা বিয়ের পক্ষে আহামরি কিছু বেশি নয়, কিন্তু ইচ্ছে হয় না। কেমন যেন ভয় হয়। চারিদিকে যা দেখছি, মনে হয় অকারণে বিপদ বাড়াবো না। কেন? বিপদ কেন? অচেনা মেয়ে কেমন হবে জানি না তো। কেমন মেয়ে চাও? তোর মতো হলেই হবে। ধ্যাৎ, আমার মতো আবার কি? আমার কথা বাদ দাও। চা খাবি সোমা? দাঁড়া, একটু চা বানাই, সঙ্গে ঝুরি ভাজা, তোর ফেভারিট। খাবো। তুমি বানাবে নাকি আমি বানিয়ে দেব? তুই চুপ করে বস, আমি 5 মিনিটে আসছি। চা তৈরিতে ব্যস্ত হলাম আর মনে মনে পুরনো কথা পড়তে লাগলাম। আমি তখন হায়ার সেকেন্ডারি, সোমা ক্লাস 9। মাঝে মাঝেই খাতা কলম বই নিয়ে আসতো। দেবুদা, অঙ্ক আটকে গেছে। কিংবা কোনো দিন এসে বলতো, দেবুদা, বেগ ত্বরণের ফর্মুলাটা কি করে প্রয়োগ করব, একটু বুঝিয়ে দাও। আমার মাও খুব ভালোবাসতেন সোমাকে, যদিও বেশিরভাগ দিনই সন্ধ্যায় মা পলিক্লিনিকে ব্যস্ত থাকতো। তবে সোমার জন্য আমের আচার বা ঘুগনি বা অন্য কিছু করা থাকতো। সোমা এলে আমার দায়িত্ব ছিল সেগুলো পরিবেশন করার। সোমাদের বাড়িতে আমিষ নিষিদ্ধ ছিল, কিন্তু আমার মা লুকিয়ে লুকিয়ে মাছ ভাজা বা ডিমের অমলেট খাওয়াতেন। শুধু সেটা প্রকাশ করা নিষেধ ছিল, কারণ সোমার বড় জেঠিমার গোঁড়ামি আমার মায়ের জানা ছিল। সোমা আমার থেকে বছর 3 ছোট, তাছাড়া কখনো প্রয়োজনে আমার ছাত্রীও বটে। কিন্তু সোমার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। তার একটা কারণ, ওদের এই গোঁড়া কুসংস্কারচ্ছন্ন বাড়ির পরিবেশ থেকে আমাদের বাড়িতে এসে ও যেন একটু মুক্তির নিঃশ্বাস নিতে পারত, একটু খোলা হওয়ায় বাঁচতে পারত। তাছাড়া ওর সঙ্গে আমার সম্পর্ক এমন ছিল, ওর যে কোনো ব্যাপার ও আমার কাছে নির্দ্বিধায় বলতো। কোনো সমস্যা হলে সমাধান খুঁজতো আমার কাছে। আমিও যেন কোনো এক ভরপুর বিশ্বাসে আমার সমস্যার কথা ওর সঙ্গে আলোচনা করতাম। কলেজে পড়ার সময় সায়ক নামে একটি ছেলের সঙ্গে ওর একটা সম্পর্ক গড়ে ওঠে, যাকে বলে প্রেমের সম্পর্ক। যখন সেটা একটু দৃঢ় হলো, সোমা আমার কাছে এসে বলেছিল, আমি জানতাম ওর বাড়িতে এসব জানলে কেলেঙ্কারি হবে, হয়তো ওর বাড়ি থেকে বেরোনোই বন্ধ হয়ে যাবে। কিন্তু তবু আমি সোমাকেই সমর্থন করেছিলাম, কারণ প্রাচীনপন্থী গোঁড়ামি কুসংস্কার আমি সহ্য করতে পারতাম না। প্রেম একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রতিক্রিয়া, তাকে পারিবারিক সংস্কারের নামে বন্দি করা আমিও সমর্থন করতাম না। তাই সোমাকে বলেছিলাম, হয়তো তোর বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নেবে না, তাই যখন প্রয়োজন হবে আমাকে বলবি, আমি তোকে সাহায্য করব। তখন সায়ক ওর একজন সত্যিকারের হিরো। সায়ককে ছাড়া ও ওর পরবর্তী জীবন ভাবতেও পারত না। কিন্তু কে যে কখন কিভাবে বদলে যায়
তা বোধহয় আগে থেকে বোঝা যায় না। সেই দিনটা আমার খুব মনে আছে। বাড়িতে আমি সন্ধ্যায় একাই ছিলাম। সোমা এসে গম্ভীর মুখে আমাদের বাড়িতে ঢুকলো। মুখ দেখেই বুঝেছিলাম কোনো কারণে ও খুব বিধ্বস্ত। বললাম, কি রে, কি হয়েছে তোর? ঝরঝর করে কেঁদে ফেলল। কথা বলতে পারছিল না। আমিও ব্যাপারটা বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পরে কাঁদতে কাঁদতে আমায় জানালো, সায়ক আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মানে? আমাকে কিছু না জানিয়ে বাড়ির থেকে ঠিক করা মেয়েকে বিয়ে করছে। কি বলছিস? আমার সঙ্গে গত 7-8 দিন ধরে যোগাযোগ ছিল না কোনো। শুধু আজ সকালে ফোন করে আমায় বলল, সোমা, তুমি আমায় ভুলে যাও, বাড়ির থেকে আমার বিয়ে ঠিক করেছে। আমিও না বলতে পারিনি। কি বলছিস সোমা? তোদের 3 বছরের সম্পর্ক এক কথায় নাকচ করে দিল? দেবুদা, নিজেকে সামলাতে পারিনি। সায়কের এক বন্ধুর কাছে ছুটে গিয়েছিলাম, কারণ এটা সত্যিই বিশ্বাস করতে পারছিলাম না। সেই বন্ধু জানালো, হ্যাঁ, আজ সন্ধ্যায় সায়কের বিয়ে কোনো এক বড় লোকের কন্যার সঙ্গে। এবার সোমা নিজেকে সামলাতে পারল না। কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরল। মুখে শুধু একটা কথাই বলেছিল, বেঈমান, বেঈমান। কি সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না। এ কথা ওর বাড়ির লোকও জানতো না, অথবা জানলে বোধহয় ওকে আরও অপমান সহ্য করতে হতো। তাই ওর কষ্টের একমাত্র ভাগিদার হলাম আমি। কাছে টেনে নিলাম, মাথায় হাত রাখলাম, কিন্তু মুখে কোনো কথা আসছিল না। কি বলবো জানি না। 2 কাপ চা তৈরি করে একটা প্লেটে ঝুড়ি ভাজা সাজিয়ে ঘরে এলাম। সোমা তখনও চুপ করে বসেছিল। বললাম, তোর খবর বল, কেমন আছিস? কেমন সংসার করছিস? দেবুদা, সংসার কথাটার মানে আজও বুঝে উঠতে পারিনি। কেন? জীবনটা ব্যর্থ হয়ে গেলে সংসার কথাটার কোনো মানেই থাকে না। বুঝতে পারছি তোর মনে কোনো চাপা কষ্ট আছে। সেটা কি ওই বেঈমান সায়কের জন্য? না, সায়ককে ভুলে গেছি। অমানুষকে মনে রাখার প্রয়োজন দেখি না। তাহলে? সায়কের সঙ্গে বিচ্ছেদের 6 মাসের মধ্যে বাড়ির থেকে আমার বিয়ে ঠিক করলো নবদ্বীপের বৈষ্ণব পরিবার, জেঠিমার চয়েস। ওরাও নিরামিষাশী বৈষ্ণব, নাম আদিত্য বৈরাগী। প্রথম কিছুদিন ঠিকই ছিল, মানিয়ে নিয়েছিলাম। কিন্তু সমস্যা আরম্ভ হলো আমার মেয়ের জন্মের পর থেকে। ওনাদের স্বপ্ন ছিল পুত্র সন্তানের। কন্যা সন্তান প্রসব করেছে বলে কটু কথার বন্যা বইল। অপয়া, অলক্ষ্মী ইত্যাদি বিশেষণ জুটল। সেই নিয়েই রোজ অশান্তির ঢেউ এসে পড়তো আমার প্রতি। বাড়ির কেউ আমার মেয়েকে ছুঁয়েও দেখতো না। মেয়ের ওষুধ, তেল, সাবান, দুধের কৌটো নিয়ে আসার কথা কারণ মনে থাকতো না। আর সেটা চরমে উঠল যখন আমার মেয়ের বয়স 1 বছর পূর্ণ হলো। স্বামী এবং শ্বশুরবাড়ির সমস্ত রাগ এসে পড়ল মেয়ের উপর। একদিন চরম অশান্তির সময় আমার স্বামী ওই 1 বছরের মেয়ের উপরেই হাত তুলল। গলা চেপে ধরল এক অদ্ভুত ক্রোধে। খোঁপায় লাগানো মাথার একটা কাঁটা বসিয়ে দিয়েছিলাম ওই অমানুষটার হাতে। কেটে রক্ত বেরিয়েছিল। আর তারপরেই একটা কাঠের হ্যাঙ্গার দিয়ে শুরু হলো আমাকে মারা। হাতে পায়ে যেখানে খুশি চলল সেই আঘাত। কেঁদেছিলাম, যন্ত্রণায় কুঁকড়ে উঠেছিলাম, কিন্তু অনুনয় করিনি। শুধু বুঝতে চেষ্টা করেছিলাম এরা কতটা মানুষ আর কতটা অমানুষ। লোকে বলে নিরামিষাশীরা নাকি শান্ত স্বভাবের হয়, কিন্তু এরা যে কতটা হিংস্র হতে পারে সেটা সেদিন বুঝেছিলাম। স্বামী আমাকে আহত অবস্থায় ফেলে রেখে মায়ের ঘরে শুতে গেল। সারা রাত ঘুমাইনি। বাপের বাড়ি থেকে পাওয়া সমস্ত গয়নাগাটি নিজের হ্যান্ডব্যাগে ভরলাম। মেয়ের জামা কাপড় আর খাবার ভরলাম অন্য একটা ব্যাগে। কিছু টাকা পয়সা ছিল আমার সঞ্চয়ে, সেটাও নিলাম। তারপর ভোরের আলো ফোটার আগে খিড়কির দরজা খুলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে ভেবেছিলাম প্রথম ট্রেন ধরে পালাবো, কিন্তু ভেবে দেখলাম সেটা বোকামো হবে। আমি আইনের ফাঁদে পড়ে যাব। তাই প্রথমে একটা রিক্সা ধরে গেলাম স্থানীয় থানায়। নিজের হাতে পায়ের আঘাতের চিহ্নগুলো দেখে রিপোর্ট লেখালাম। পুলিশ গেল আমার শ্বশুর বাড়িতে, ধরে আনলো আদিত্য বৈরাগীকে। তারপর সেদিন বেলার দিকে পুলিশের অনুমতি নিয়ে নবদ্বীপ থেকে পালাতে চাইলাম। পুলিশ অনুমতি দিল, আমাকে সাহায্যও করলো। একজন কনস্টেবল আমাকে ট্রেনে তুলে দিল নবদ্বীপ স্টেশন থেকে। আমার যাত্রা শুরু হলো অজানা ভবিষ্যতের দিকে। কোথায় গেলি? বাপের বাড়ি? না,
সেখানে গেলেও আমাকেই দোষী সাব্যস্ত করা হতো। গোঁড়ামির কোনো যুক্তি থাকে না, মানবিকতা থাকে না। তাহলে ট্রেনে বসে মনে পড়েছিল মল্লিকা মাসির কথা, আমার মায়ের দুঃসম্পর্কের দিদি। আমাদের পরিবারের কাণ্ডকারখানা দেখে আমাকে একদিন আড়ালে বলেছিলেন, যদি কখনো মুশকিলে পড়িস আমাকে জানাবি। মল্লিকা মাসি রিটায়ার্ড হেডমিস্ট্রেস ছিলেন, বিয়ে থা করেননি, সামাজিক কাজে নিজেকে সমর্পণ করেছিলেন। ওনার ফোন নম্বর ছিল, ফোন করলাম, যতটা সম্ভব ছোট করে বললাম পুরো ঘটনা। শুনেই বললেন, আমার কাছে চলে আয়। সেখানে গেলি? আজ থেকে 2 বছর আগে আমি পৌঁছে গেলাম সেখানে। আমার নতুন ঠিকানা হাজরা রোডের মল্লিকা মাসির বাড়ি। গয়নাগুলো বিক্রি করে কয়েক লক্ষ টাকা পেলাম। তারপর শুরু হলো আমার জীবন সংগ্রাম। সঙ্গে আমার 1 বছরের কন্যা। অস্বীকার করব না, মল্লিকা মাসি না থাকলে সেটা বোধহয় সম্ভব হতো না। উনি আমার মেয়েকে নিজের নাতনির মতো আপন করে নিলেন, আর আমাকে উঠে দাঁড়ানোর প্রেরণা জোগালেন। বাড়ির দোতলায় আমরা থাকতাম, একতলায় 2টো ঘর ফাঁকা পড়েছিল। মল্লিকা মাসির উৎসাহে সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথসের প্রাইভেট টিউশন শুরু করলাম। দেবুদা, তোমার থেকে শেখা বিষয়গুলোই হয়ে উঠল আমার জীবিকা অর্জনের উপায়। জীবনে যে 2-3 জন মানুষকে কাছের মানুষ মনে হয়েছিল তাদের কথা মনে পড়ত। মল্লিকা মাসি ছাড়াও এ বাড়ির কাকিমা আর তুমি। অনেকবার ভেবেছি তোমায় ফোন করে জানাই সব, কারণ তুমিই ছিলে আমার বিবাহপূর্ব জীবনের সবচেয়ে কাছের বন্ধু, আমার মনের দুঃখ উজাড় করার আধার। আবার কি যেন এক দ্বিধায় থেমে গেছি। এর মধ্যে আমার মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে। গত 1 বছর ধরে আমি আর কারো স্ত্রী নই, আমি মুক্ত। আমার টিউশনেও ধীরে ধীরে জমে উঠেছে, আর সঙ্গে রয়েছে মল্লিকা মাসি নামের এক মহিলার অনন্ত অনুপ্রেরণা। তার মানে তুই এখন সিঙ্গেল মাদার? আমার মেয়ের বয়স এখন 3, ওকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলব, সেটাই এখন আমার জীবনের লক্ষ্য। আমাকে জানাসনি কেন? তোর যখন বিয়ে হয়েছিল তখন আমি বেকার ছিলাম, অর্থ সম্বলহীন, কিন্তু এখন তো আমি উপার্জনশীল। জানি দেবুদা, তোমাকে জানালে তুমি আমার পাশে এসে দাঁড়াতে, কিন্তু তাতে আমি আরও বেশি করে পরনির্ভর হয়ে পড়তাম। তাই আগে নিজেকে যোগ্য করার চেষ্টা করেছি। তুই যেটা করেছিস তাতে আমার পূর্ণ সমর্থন রইল। যদি কখনো তোর এই দেবুদার প্রয়োজন মনে হয়, আমি তোকে আজও ভুলিনি রে সোমা। জানি তুমি আমার জীবনের প্রথম বন্ধু, আমার ভরসা। তুমি আমার শরীরের প্রথম পুরুষ, হয়তো মনের মধ্যেও তুমিই প্রথম। একটা কথা বলি? বলো। সন্তানকে মানুষ করার জন্য শুধুমাত্র পিতৃ পরিচয় নয়, একজন সত্যিকারের পিতারও প্রয়োজন হয়। সেটা যে আমার ভাগ্যে নেই সোমা। তাহলে সেই পুরনো কথাটাই বলতে হয়, 1-2টো ঘটনায় জীবন থেমে যায় না। সায়কের থেকে আঘাত পেয়ে ভেঙে পড়েছিলি, আবার নতুন করে জীবন শুরুও করেছিলি। এখন আবার তো শ্বশুরবাড়ি আর স্বামীর থেকে আঘাত পেয়ে দ্বিতীয়বার ঘুরে দাঁড়িয়েছিস, সেই ইংরাজি প্রবাদের মতো, আ ব্যাটেল নেভার এন্ডস আনটিল ইট ইজ ওন। লড়াই তো করছি দেবুদা, কিন্তু সন্তানের পিতা কোথায় পাবি? সে সম্ভাবনা তো আর নেই। আছে মানে? আমায় বিয়ে করবি সোমা? কি বলছো? আমার 3 বছরের একটা মেয়ে আছে, তাছাড়া। হ্যাঁ, তার পিতৃপরিচয় না হয় আমার হোক। পিতৃপরিচয় কি শুধু ঔরসজাত সন্তানের জন্যই হয়? সেটা যে হয় না তার সবচেয়ে বড় উদাহরণ তোর বড় আদিত্য বৈরাগী। দেবুদা, তুমি আবেগের বশে এইসব বলছো, কিংবা বোধহয় আমাকে করুণা করছো। তোকে করুণা করার কোনো অধিকার আমার নেই। তোকে যে কথাটা কোনোদিন বলতে পারিনি সেটাই আজ বলি। সেই যখন থেকে তুই আমার কাছে পড়তে আসতিস তখন থেকেই তোকে আমার ভালো লাগতো, আর নিজের অজান্তেই কখন যেন সেই ভালো লাগাটা ভালোবাসায় রূপ নিল, নিজেই বুঝিনি। কিন্তু কখনো তোকে বলতে পারিনি। কেন পারিনি সেটাও তোর অজানা নয়। তবে আজ যেটা বলছি সেটা কোনো করুণা নয়, আমার অব্যক্ত ভালোবাসার অধিকার। দেবুদা, কী সব বলছো? সমাজ কি বলবে? সমাজ সংসার সবই তো দেখেছিস। তোর বাপের বাড়ির গোঁড়ামি, তোর প্রেমিকের বিশ্বাসঘাতকতা, তোর শ্বশুরবাড়ির নারী বিদ্বেষ, এইগুলোকে তুই সমাজ বলিস, সংসার বলিস? এভাবে বলো না দেবুদা। আমি জানি তুমি মানুষ হিসাবে এসবের ঊর্ধ্বে,
তবু তবু কি? আমার জীবনটা প্রতি পদে বাধায় ভরা। আমাকে যে প্রতিবার সেই হার্ডলস পেরিয়ে যেতে হচ্ছে। দেবুদা, আমি জানি তুমি যেটা বলছো সেটা অস্বীকার করা আমার উচিত নয়, আবার গ্রহণ করার সাহসও নেই। দেবুদা, আমায় একটু সময় দাও, ভাবতে দাও। আমি যে বুঝতে পারছি না আমার কি করা উচিত। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।